আজকে আমরা বেশ ইন্টারেস্টিং জিনিসপত্র নিয়ে পড়াশোনা করব। ঠিক আছে, আমরা আজকে গ্যাসের বিভিন্ন জিনিসপত্র নিয়ে আলোচনা করব, সেগুলোর বিভিন্ন বৈশিষ্ট্য পর্যালোচনা করব। বেশ মজাই লাগবে আশা করি তোমাদের চ্যাপ্টারটা। তো আসো, প্রথমত আমরা একটু প্রিভিয়াসলি কি পড়াশোনা করেছিলাম সেই বিষয়ে একটু আলোচনা করি। আমরা প্রিভিয়াসলি কি দেখেছিলাম? আমরা দেখেছিলাম যে তুমি যদি কোনো একটা বস্তুকে তাপ প্রদান করো বা উষ্ণতা প্রদান করো, তাহলে তার তাপমাত্রা পরিবর্তন হয়, হয় না? সে উষ্ণ হয়ে ওঠে, সে গরম হয়ে যায়। তো আমরা দেখেছিলাম যে 1 কেজি ভরের, তুমি যদি 1 কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে চাও, আমি দেখলাম 1 কেলভিন, তাহলে তোমাকে কিছু পরিমাণ তাপ দিতে হয়, যেটাকে আমরা বলছি এস। তোমাকে এস পরিমাণ তাপ দিতে হয়। এই এস এর নাম কি ছিল? এই এস কে বলা হতো আপেক্ষিক তাপ। তাহলে তুমি যদি এম ভরের একটা বস্তুর তাপমাত্রা ডেল টি পরিমাণ বা ডেল থিটা, আমি ডেল টি বললাম কারণ কেলভিনে পরিবর্তন আর সেলসিয়াসে পরিবর্তন তো সেম জিনিস। যদি তুমি এম ভরের বস্তুর তাপমাত্রা ডেল টি পরিমাণ পরিবর্তন করতে চাও, তাহলে তোমাকে একটা তাপ দিতে হবে। কতটুকু তাপ দিতে হবে? ঐকিক নিয়ম করে আমরা দেখেছিলাম এম এস ডেল টি বা এম এস ডেল থিটা। তাহলে এটা ছিল আমার প্রদত্ত তাপ, এইটুকু আমাকে তাপ দিতে হতো, তাই না? যদি তুমি দেখো যে এম ভরের একটা বস্তু, তুমি উষ্ণতা দিলা, দিয়ে এটা তাপমাত্রাটা পরিবর্তন হচ্ছে। এখন আমরা একটু বস্তু থেকে বের হয়ে মোল নিয়ে বা গ্যাস নিয়ে কাজ করতে চাই। গ্যাস, তুমি পরিমাণটা কিভাবে হিসাব করবে? গ্যাসের পরিমাণ কিভাবে হিসাব করা হয়? আমি একটা গ্যাস নেই, ঠিক আছে, আমি একটা গ্যাস নেই এবং সেই গ্যাসকে তারপর তাপমাত্রা দেওয়া শুরু করি, বা কিভাবে তাপমাত্রা দিই? উষ্ণতা দিই, গরম করি, হিট করি, তাহলে তো একটা তাপমাত্রা বাড়তে শুরু করে, এটার অণুগুলোর শক্তি বাড়তে শুরু করে। দেখেছিলাম তো যে আমি তাপ দিচ্ছি, তার অন্তঃস্থ শক্তি বাড়ছে, সে কাজ করছে, কিছু একটা হচ্ছে। তাহলে তুমি যদি একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাস নাও, যেমন এটা একটা গ্যাসের একটা বেলুন, তুমি যদি এটাকে কোনোভাবে উষ্ণতা দিতে পারো, তাহলে এই গ্যাস বেলুনটার গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি পাবে। পাবে তো। এখন আমি এখানে একটা বস্তুর পরিমাণ হিসাব করেছিলাম এম বা ওজন দিয়ে, ওজন তো না, ভর দিয়ে, যেটার ভর কতটুকু। একইভাবে উইথ দ্য সেম প্রসেস আমি কিন্তু গ্যাসের ক্ষেত্রেও করতে পারি, যে এখানে গ্যাসের ভর কতটুকু। কিন্তু গ্যাস খুবই পাতলা একটা জিনিস, খুবই লাইট একটা জিনিস, এবং এটার যদি তুমি ভর হিসাব করো, তুমি দেখবে এটা খুবই কম আসে, কয়েক গ্রাম আসে। তো এত নগণ্য জিনিস দিয়ে আসলে হিসাব করাটা একটু কঠিন। তুমি যদি গ্রামকে কেজিতে নিয়ে যাও, দেখবে যে আরো ছোট হয়ে যাচ্ছে। এই জন্য আমরা এখানে মোল সংখ্যা হিসাব করি। মোল সংখ্যা। এক মোল জিনিসটা কি ছিল? তোমাদের কি এক মোলের সংজ্ঞা মনে আছে? যে এক মোল কি ছিল? এক মোল ছিল 6 ইন্টু, আমি কি বলি দেখো, এক মোল কি ছিল? এক মোল, এক মোল কি ছিল? 1 মোল। এটা কি ছিল? এটা ছিল 6.023 ইন্টু 10⁻23 টি কণা। কোনো কিছুর যদি এত সংখ্যক কণা থাকে, আমি সেটাকে বলি 1 মোল কণা বা 1 মোল। যদি এতখানি মানুষ হয়, আমি বলবো এতগুলা মানুষ আছে, তাহলে এটা 1 মোল মানুষ আছে। তো গ্যাসের কণা যেহেতু কোটি কোটি অজস্র কণা থাকে, তো সেটা থেকে আমি হিসাব করি যে এতগুলো কণায় 1 মোল, তাহলে এখানে কত মোল গ্যাসের কণা আছে। এটা আমাদের জন্য হিসাব করে একটু সুবিধার কারণে, যে 3 মোল, 4 মোল, 1 মোল, 2 মোল এরকম হিসাবে আসে। ওকে, সো আমরা গ্যাসের সংখ্যায় ভর দিয়ে হিসাব করি না, গ্যাসের ক্ষেত্রে আমরা মোল সংখ্যা দিয়ে হিসাব করি। ভাইয়া ইউটিউবে কি লাইভ হচ্ছে? না ভাইয়া, ইউটিউবে লাইভ হচ্ছে না, একমাত্র লাইভটা এখানেই হচ্ছে, আর বিভিন্ন গ্রুপে শেয়ার করা আছে। ঠিক আছে, আচ্ছা, তোমাদের একটু কমেন্ট আমি একটু অন করি, নাহলে আমার একটু দেখতে অসুবিধা হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, ওকে, আচ্ছা। তো এই এখন আমরা গ্যাসের হিসাবটা করব, কিন্তু গ্যাসের হিসাবে আমরা ভর দিয়ে হিসাব করব না, আমরা মোল সংখ্যা দিয়ে হিসাব করব। তো যদি আমাদের হিসাবটা এরকম হয়, যদি আমরা এভাবে হিসাব করি যে 1 মোল, প্রথমে আমরা 1 কেজি ভর নিয়েছিলাম বস্তুর জন্য, আমরা বলি 1 মোল, 1 মোল গ্যাসের তাপমাত্রা আমি 1 কেলভিন বাড়াতে চাই। 1 কেলভিন বা 1 ডিগ্রি সেলসিয়াস একই তো, পরিবর্তন তো কেলভিন সেলসিয়াসের সেম। তাহলে বাড়ানোর জন্য আমাকে তাপ দিতে হবে। কতটুকু তাপ দিতে হবে? ধরলাম, কথার কথা, আমি ধরলাম এটাকে সি ধরলাম। কেন? ওটাকে এস ধরেছিলাম, এটাকে আমি সি ধরলাম। একটু আলাদা, কারণ ওখানে আমি কেজি দিয়ে হিসাব করেছি, এখানে আমি মোল সংখ্যা দিয়ে হিসাব করছি। বুঝছো, দুটো তো আলাদা জিনিস। একবার কেজি দিয়ে হিসাব করেছি, এবার আমি মোল সংখ্যা দিয়ে হিসাব করছি, এই জন্য একটু আলাদা, একটা আলাদা নাম দিলাম। এখন 1 মোল 1 কেলভিনে সি যদি তাপ দিতে হয়, তাহলে যদি আমি এন মোল গ্যাস নেই, এন মোল গ্যাসের তাপমাত্রা যদি আমি ডেল টি কেলভিন বৃদ্ধি করতে চাই, তাহলে আমাকে কতটুকু তাপ দিতে হবে? ঐকিক নিয়ম করো, 1 মোল 1 কেলভিনে যদি সি তাপ দিতে হয়,
তাহলে n মোল টি ডিগ্রি সেলসিয়াস বা টি ডিগ্রি কেলভিন বৃদ্ধির জন্য আমাকে কি করতে হবে, এন সি এবং ডেল টি, এন সি ডেল টি, বুঝছো? এন সি ডেল টি, এই পরিমাণ আমাকে এখানে তাপ দিতে হচ্ছে। এখন এখানে কি তাপমাত্রার পরিবর্তন, এবং ডেল মানে কি বোঝায়, তাপমাত্রার একটা নর্মাল পরিবর্তন। ধরো 10 ডিগ্রি থেকে তুমি 100 ডিগ্রি করেছো, বা 20 ডিগ্রি থেকে তুমি 50 ডিগ্রি করেছো, একটা বড় পরিবর্তন বোঝায় ডেল দিয়ে। এখন আমাদের বইগুলোতে এই বড় পরিবর্তন লেখা নাই, বলা আছে ক্ষুদ্র পরিবর্তন করব, আমি তাপমাত্রা সামান্য বৃদ্ধি করব। তাপমাত্রাটা সামান্য বৃদ্ধি করা হয়, যে এন মোলের গ্যাসের তাপমাত্রা সামান্য পরিমাণ ডিটি। ডেল আর ডি এর পার্থক্য কি, ডি বোঝাচ্ছে সামান্য পরিবর্তন, আর এখানে ডেলটা বোঝাচ্ছে বড় পরিবর্তন। তাহলে ছোট হোক পরিবর্তন, বড় হোক পরিবর্তন, পরিবর্তন তো পরিবর্তনই। তাহলে এটা হবে এন সি ডেল টি, ঐকিক নিয়ম। আগের ক্লাসগুলো যারা করেছো তাদের এই পর্যন্ত কোনো সমস্যা থাকার কথা না, ঠিক আছে? ওকে, তাহলে এটা কি, এটা হলো আমাদের তাপ। এখন এইটাকে আমি বলছি ডি কিউ। ডি কিউ কেন বললাম, কারণ এটা ক্ষুদ্র তাপমাত্রা পরিবর্তনের জন্য ক্ষুদ্র তাপ দেওয়া লাগছে। সো এইখানে তোমরা আগের ক্লাসগুলোতে দেখেছো, আমরা তাপ যখন হিসাব করি তখন হিসাব করি কতটুকু তাপ দিয়ে দেওয়া আছে, তাপের পরিবর্তন কতটুকু হচ্ছে, কতটুকু তাপ দিয়ে দেওয়া হয়েছে, তা কতটুকু তাপ পরিবর্তন হইলো। সো এই জন্য আমরা এখানে ডেল চিহ্ন ব্যবহার করি। আমরা এখানেও যখন হিসাব করব, এখানেও ডেল চিহ্ন দিয়ে হিসাব করব, এখানেও ডেল কিউ, এখানেও এটা হবে ডেল কিউ, ঠিক আছে? ওকে, এতটুকু তো ক্লিয়ার, এতটুকু আমরা বুঝলাম। আচ্ছা, তাহলে এখান থেকে তোমার সি এর মানটা কত আসতেছে একটু হিসাব করো তো। তুমি যদি বলো যে আমার ডি কিউ তাপ দিতে হচ্ছে, তুমি যদি বলো যে আমার ডি কিউ তাপ দিতে হচ্ছে, কেন ডি কিউ তাপ দিতে হচ্ছে, এন মোল গ্যাসের তাপমাত্রা, এন মোল গ্যাসের তাপমাত্রা ডিটি পরিমাণ বৃদ্ধি করার জন্য, যেখানে সি হচ্ছে আপেক্ষিক তাপ। এই সিকে আমরা কি বলতাম, আপেক্ষিক তাপ। এখানে আপেক্ষিক তাপ, এবং যেহেতু এই আপেক্ষিক তাপটা ভরের জন্য না, মোলের জন্য, এই আপেক্ষিক তাপটা ভরের জন্য নয়, এই আপেক্ষিক তাপটা কার জন্য, মোলের জন্য, মোল সংখ্যার জন্য। দেখো মোলের জন্য, মোল, এই জন্য এটা একটা বিশেষ নাম আছে, এই বিশেষ নামকে বলা হয় মোলার আপেক্ষিক তাপ। এটাকে কি বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে মোলার আপেক্ষিক তাপ, এটাকে বলা হচ্ছে মোলার আপেক্ষিক তাপ। মোলার আপেক্ষিক তাপ তাহলে কি, এক মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধির জন্য আমাকে যে পরিমাণ তাপ দিতে হয়। তাহলে dq = nc dt। তাহলে c সমান সমান কত আসতেছে, এখানে c আসতেছে dq / n dt, dq / n dt। তাহলে এই জিনিসটাকে একটু নিচে নিয়ে আসি, বাবা তুমি একটু নিচে আসো, এবং একটা বক্স করে দিলাম যে এটা ইম্পর্টেন্ট, মাথায় রাখতে হবে, ঠিক আছে? এবং উপরেরটা আসলে ইম্পর্টেন্ট, দুটাই ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, এখন আমি তো একটা বস্তুর তাপমাত্রা অনেকভাবে পরিবর্তন করতে পারি। একটা বস্তুর তাপমাত্রা আমার কাছে পরিবর্তন করার অনেকগুলো ওয়ে আছে। তার আগে বলে রাখি, এই যে তুমি যে ক্ষুদ্রতা হিসাব করলে না, এই ক্ষুদ্রটা না লিখে তুমি বড়টাও লিখতে পারো, যে সি ইকুয়ালস টু, যে ক্ষুদ্র পরিবর্তন না লিখে বড় পরিবর্তনও লিখতে পারো, ডেল কিউ ডিভাইড বাই এন ডেল টি, দুটোর জন্যই এটা সমান হয়। এবং তোমরা অনেকে মোল সংখ্যা নিয়ে প্যারা খাও, আমি মোল সংখ্যাটা বলে দিই, মোল সংখ্যা কিভাবে কিভাবে হিসাব করা যায়। এন যে মূল সংখ্যা, এই মূল সংখ্যা তুমি কয়েকভাবে হিসাব করতে পারো। প্রথমত তুমি জানো যে এতগুলো যদি কণা থাকে তাহলে সেটা হবে 1 মোল। তুমি যদি কোনোভাবে কোনো একটা জায়গায় কত সংখ্যক গ্যাসের কণা আছে বের করতে পারো, ধরো এখানে 10,000 কোটি গ্যাসের কণা আছে, তুমি জানো এতগুলো গ্যাসের কণায় 1 মোল, তাহলে 10,000 কোটি গ্যাসের কণায় কয় মোল হবে, ও কি নিয়ম করবা, ভাগ করে দিবা। আমি বললাম যে চারটাতে 1 হালি, এখানে 8টা ডিম আছে, তাহলে কয় হালি ডিম আছে, কি করবা তুমি, 8কে 4 দিয়ে ভাগ করে দিবা, দেখবা 2 আসতেছে, তার মানে 2 হালি। ঠিক সেম এইভাবে যদি n সংখ্যক গ্যাসের কণা থাকে, তুমি সেটাকে এই যে এই সংখ্যা দিয়ে ভাগ করবা, এই সংখ্যাকে বলা হয় অ্যাভোগাড্রো সংখ্যা, যেটাকে Na দিয়ে প্রকাশ করা হয়, Na বা অ্যাভোগাড্রো সংখ্যা। সো এই অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করলেও চলে আসবে। অথবা তুমি যদি এখানে কত গ্রাম গ্যাস আছে বের করতে পারো, যে ভাই এখানে কত গ্রাম গ্যাস আছে বা কতটুকু ভরের গ্যাস আছে, তুমি সেই ভরকে যদি 1 মোল গ্যাসের ভর দিয়ে ভাগ করো, তাহলে মোল সংখ্যা পেয়ে যাচ্ছ। এখন 1 মোল গ্যাসের ভর কত, যেই গ্যাসটা হিসাব করবে সেই গ্যাসের আণবিক ভরটাই হচ্ছে তার 1 মোল গ্যাসের ভর। যেমন অক্সিজেনের আণবিক ভর কত, 32 গ্রাম। অক্সিজেন O2 অক্সিজেন
এটার কত 32 না, 32 গ্রাম। একটা অক্সিজেনের 16, দুইটা অক্সিজেনের ভর কত 32 গ্রাম। তার মানে 1 মোল অক্সিজেনের ভর হচ্ছে 32 গ্রাম। এটাকে এম দিয়ে প্রকাশ করা হয়। হ্যাঁ, এটাকে এ বড় হাতের এম দিয়ে প্রকাশ করা হয়। তুমি যদি টোটাল গ্যাসের ভরকে 1 মোল গ্যাসের ভর মানে এই আণবিক ভর দিয়ে ভাগ করে দাও, এবং এটা কিন্তু গ্রাম, হিসাব করবা গ্রাম দিয়ে ভাগ করছে না কেজি দিয়ে, কত গ্রাম ভাগ কত গ্রাম আণবিক ভর ভাগ করলে তুমি মোল সংখ্যা পাবা। তোমরা কেমিস্ট্রিতে দেখছো, তোমরা তোমার আগের চ্যাপ্টারগুলোতে দেখছো, তোমরা ফার্স্ট পেপারের লাস্টের চ্যাপ্টার আদর্শ গ্যাসে তোমরা এটা দেখছো। অথবা কত কেজি আছে ডিভাইড বাই 1 মোলে কত কেজি, 0.032 কেজি। ঠিক আছে, ওকে 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 ওকে। আচ্ছা, তারপর মোল সংখ্যা বের করতে পারছি, আমরা তাপমাত্রা পরিবর্তন করছি। এখন তাপমাত্রার পরিবর্তনটা কয়েকভাবে করা যায়, আমি তোমাকে যেটা বলছিলাম কয়েকভাবে করা যায়। প্রথমত আমি কি করতে পারি, আমি সম আয়তন প্রক্রিয়া করতে পারি, এবং দ্বিতীয়ত আমি সমচাপ প্রক্রিয়া করতে পারি। অনেকগুলো প্রসেস আছে, তবে সবচেয়ে প্রচলিত হলো সমচাপ এবং সম আয়তন। আমি কি বললাম দেখো, তুমি কোনো একটা গ্যাস, ধরো এখানে একটা গ্যাস আছে, এবং এই গ্যাসটাকে আমি এমনভাবে রাখছি এটার আয়তন চেঞ্জ হবে না। দেখো এই যে এই বক্সটাকে কিন্তু আয়তনটা চেঞ্জ হবে না। ধরো খুবই কঠিন একটা বস্তুর বক্স, এটা আয়তন পরিবর্তন হবে না। তাহলে আমি কিভাবে এটার তাপমাত্রা বৃদ্ধি করব? আমি এটাকে তাপ দিব, এটা তাপমাত্রা বৃদ্ধি পাবে, কিন্তু এটা আয়তন পরিবর্তন হবে না। এইখানে এখানে আয়তনের পরিবর্তন শূন্য, আয়তনের পরিবর্তন শূন্য। এটাকে আমরা বলি সম আয়তন, যেখানে আয়তন সব সময় সমান থাকে। সম আয়তন, যেখানে আয়তনের পরিবর্তন সব সময় সমান থাকে, সম আয়তন। ঠিক আছে, আবার আমি এমন একটা প্রসেসে তাপ দিতে পারি, এমন একটা প্রসেসে হিট দিতে পারি, যেখানে এই পিস্টনটা উঠানামা করে। আমি একটু তাপ দিলাম, চাপ একটু বাড়তে শুরু করছে, আয়তনটা বেড়ে যাবে। আয়তন বেড়ে গেলে কি হয়, চাপ কমে যায়। তাপ দিচ্ছি, হিট বাড়তেছে, অণুগুলো কাঁপাকাঁপি করতেছে, চাপ বাড়তে শুরু করছে, ওই টাইমে আয়তনটা বেড়ে যাবে। আয়তন বেড়ে গেলে আরো জায়গা বেড়ে গেল, অণুগুলোর অনেক ফাঁকা জায়গা পাইলো, চাপ কমে গেল। বুঝতে পারছো? সো এইখানে চাপ সমান থাকে, বা চাপের পরিবর্তন ডেল পি এটা শূন্য হয়, এটাকে আমরা বলি সমচাপ। এটাকে আমরা বলি সমচাপ। সো দুইটা প্রসেসে আমি একটা বস্তুর মধ্যে তাপ দিতে পারি। এখন কোন ভাবে তাপ দিচ্ছি তার উপর নির্ভর করে এটার আপেক্ষিক তাপ বা মোলার আপেক্ষিক তাপ কেমন হবে। ধরো যখন ভি কনস্ট্যান্ট থাকলো, ধরো আমি যখন আমাদের ভি কনস্ট্যান্ট বা ভি কনস্ট্যান্ট মানে সম আয়তন, ভি কনস্ট্যান্ট হলে কি হয়, যখন ভি কনস্ট্যান্ট, তখন আমরা তো ফর্মুলা জানি যে সি কতটুকু হবে, সি হবে কতটুকু তাপ দিয়েছি ডেল কিউ ডিভাইড বাই এন ডেল টি, তাই তো, এন ডেল টি, এটাই তো হবে, এমনটাই তো হওয়ার কথা। কিন্তু কথা হচ্ছে এইখানে এমনভাবে তাপটা আমি দিচ্ছি যেন এখানে আয়তনের কোনো পরিবর্তন হচ্ছে না, এমনভাবে দিচ্ছি। এই সিনারিও কিন্তু আলাদা, দুইটা আলাদা আলাদা প্রসেস, দুইটা সিস্টেম দুই রকমের। কাজেই সমান পরিমাণ তাপমাত্রা যদি আমি বাড়াইতে চাই, উভয় ক্ষেত্রেই ধরো আমি ডেল টি পরিমাণ তাপমাত্রা বাড়াতে চাই, একটা প্রসেসে আয়তন চেঞ্জ হচ্ছে না, আমি তাপ দিচ্ছি, চাপ বাড়তেছে, লাফালাফি অনেক বাড়তেছে, কোনো কাজ হচ্ছে না। আরেকটা জায়গায় কিন্তু আয়তনটা বাড়তেছে, কাজ হইতেছে, কাজ হইতেছে, আবার তাপমাত্রাও বাড়তেছে। সো দুই জায়গাতেই আমি তাপ দিব, এখানেও আমি তাপ দিব, এখানেও আমি তাপ দিব, দুই জায়গাতেই আমি তাপ দিব। একটা জায়গায় এই তাপ পাবে, তাপমাত্রা বৃদ্ধি পাবে মানে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে, আবার এই আয়তনটা বৃদ্ধি হবে মানে কাজ হবে। এই তাপটা তাপমাত্রা বৃদ্ধিও করতেছে, অভ্যন্তরীণ শক্তি বাড়াচ্ছে, আবার আয়তন বাড়াচ্ছে মানে কাজও করতেছে। দুইটা জিনিস হচ্ছে, এই তাপ দুইভাবে ব্যবহার করা হচ্ছে। আর এইখানে আয়তন তো ফিক্স, মানে কোনো সংকোচন প্রসারণ নাই, এর অর্থ কোনো কাজ নাই। যা তাপ আসতেছে পুরাটাই অভ্যন্তরীণ শক্তি বাড়াচ্ছে, তার মানে তাপমাত্রা বাড়াচ্ছে। বুঝেছো? তাহলে দুইটার পরিমাণ আলাদা আলাদা হবে না? তোমার একটা ছেলে, তোমার ধরো দুইটা ছেলে, তোমার দুইটা ছেলের নাম হলো রবি আর নবী। এখন তোমার একটা ছেলে কি করবে, সে ফোন কিনবে এবং একটা ল্যাপটপ কিনবে, আর তোমার আরেকটা ছেলে সে শুধুমাত্র একটা ল্যাপটপ কিনবে। তাহলে দুইজনকে কি সমান টাকা দিতে হবে?
দুজনেই ল্যাপটপ কিনতেছে, কিন্তু একজন একটা ফোন এক্সট্রা কিনতেছে, ওকে বেশি টাকা দিতে হবে। ঠিক তেমনি এখানে দুইখানেই অভ্যন্তরীণ শক্তি বাড়তেছে, সমান পরিমাণ বাড়তেছে, কারণ তাপমাত্রা সমান চেঞ্জ হচ্ছে। কিন্তু এখানে তাপমাত্রাও চেঞ্জ করতে হচ্ছে সমান পরিমাণ, অভ্যন্তরীণ শক্তি দিতে হচ্ছেই, তার সাথে কাজ করতে হচ্ছে। দেখো তো এটা প্রসারিত হবে। প্রসারিত কেমনে হবে? আপনা আপনি হবে না, কাজ করাইতে হবে, সেই শক্তি নিয়ে কাজটা করবে। সো এই শক্তিটা দুই খাতে ব্যয় করছে, আর এইখানে সমস্ত শক্তি শুধুমাত্র এই অভ্যন্তরীণ শক্তি বাড়াতে কাজে লাগতেছে। সো এইখানে কম তাপেই হয়ে যাবে, কিন্তু এইখানে এটুকু বাড়াইতে হলে এটার জন্য তাপ দিতে হবে, আবার কাজের জন্য তাপ দিতে হবে, এইখানে বেশি তাপ দিতে হবে। সো দুইটা যেহেতু দুই রকম, দুইটার নামও দুই রকম হবে। একটা হবে কিউ পি, একটা হবে কিউ ভি। এটাকে আমরা বলছি কিউ পি, কেন? কারণ এখানে চাপ সমান, পি সমান। এটাকে আমরা বলছি কিউ ভি, কেন? কারণ এখানে আয়তন সমান বা ভি সমান। তাহলে ভি যখন কনস্ট্যান্ট হবে, এটা হবে কিউ পি, কারণ এটা যদি আলাদা হয় তাহলে সি এর মানও তো আলাদা হবে, এটাকে আমরা বলছি সি পি। বুঝেছো? তাহলে যখন এরকম হয়, সমচাপ থাকে, ওহো কি বললাম আমি, এটা এটা তো ভি তাই না? ওহো এটা তো ভি, এটা তো ভি, ছোট্ট বন্ধুরা এটা তো ভি। যদি এটা ভি হয় তাহলে এটা হবে ভি। এখানে তো ভি কনস্ট্যান্ট না, ভি কনস্ট্যান্ট, তাহলে কিউ ভি আর ভি কনস্ট্যান্ট, মানে এটা হবে সি ভি। দুইটা প্রসেস দুই রকম, দুইটা প্রসেসে আলাদা আলাদা তাপ দিতে হচ্ছে, একটাই কিউ ভি, একটাই কিউ পি। এটাকে বললাম কিউ পি, এটাকে আমি বললাম কিউ ভি, দুটা তাপের মান আলাদা আলাদা। যদি তাপের মান আলাদা হয়, দুইটার এই যে মোলার আপেক্ষিক তাপ, এটার মানও তো আলাদা হবে, হবে না? সো যখন ভি কনস্ট্যান্ট আমি বললাম সি ভি, এটা যখন পি কনস্ট্যান্ট থাকবে সেটাকে আমরা বলবো সি পি। তো সি ভি এর ক্ষেত্রে আগে আমরা একটু দেখি, এটা কয় নাম্বার স্লাইড? এটা শুধুমাত্র আমাদের 2 নাম্বার স্লাইড, ঠিক আছে না, 3 নাম্বার স্লাইড। প্রথম স্লাইডে কিছু নেই, প্রথম স্লাইডে শুধু আমার ছবি আছে। সো কার্যকরীভাবে এটা 2 নাম্বার স্লাইড। এখন দেখো তো, যদি আমি একটু হিসাব করি এখান থেকে, তাহলে কি আসতেছে এখান থেকে? যদি আমি ক্ষুদ্র তাপের জন্য লিখি, আমাদের বইগুলোতে ম্যাক্সিমাম জায়গায় বড় তাপ না, ক্ষুদ্র তাপের জন্য লেখা। সো ডি কিউ ভি ডিভাইড বাই এন ডি টি। যদি আমি গুণ করে দেই, তাহলে ডি কিউ ভি ইকুয়ালস টু এন সিভি ডিটি, এটা একটা আসে, ডি কিউ ভি সমান এন সিভি ডিটি। আচ্ছা, এখন আমি বলছি ভি কনস্ট্যান্ট। ভি কনস্ট্যান্ট এর মানে কি? মানে এটার আয়তনটা স্থির, কোনো সংকোচন প্রসারণ নাই। সংকোচন প্রসারণ না থাকলে কোনো কাজ হবে না, তাহলে এখানে কাজ শূন্য। ডি ডাব্লু মানে কাজ, কতটুকু কাজ হয়েছে সেই কাজটা শূন্য। আমরা আগের ক্লাসে দেখেছি না, ডি ডাব্লু মানে কাজ বোঝায়, ডি ডাব্লু মানে ক্ষুদ্র কাজ বোঝায়, ডেল ডাব্লু মানে বড় কাজ বোঝায়। যেই কাজই হোক সেই কাজ তো শূন্য, কোনো কাজ নেই এখানে। আবার আমরা এটা জানতাম, ডি কিউ ইকুয়ালস টু ডি ইউ প্লাস ডি ডাব্লু। বেচারা এই ডি ডাব্লু তো শূন্য, এই ডি ডাব্লু তো শূন্য। যদি এই ডি ডাব্লু শূন্য হয় তাহলে এটা তো শূন্য শূন্য শূন্য। কি থাকছে এখানে? আমাদের থাকছে ডি কিউ সমান ডি ইউ। আমাদের এখানে শুধুমাত্র থাকছে ডি কিউ সমান সমান ডি ইউ। এখন যেহেতু এটা সম আয়তন প্রসেস, যে প্রসেসে সবসময় আয়তনটা সমান থাকে, এইটার ক্ষেত্রে আবার এই যে এইটার ক্ষেত্রে সমচাপের ক্ষেত্রে হিসাব নিকাশ মিলবে না, সবকিছুকে আমার আলাদা করে রাখতে হবে। উভয় ক্ষেত্রে তাপমাত্রার পরিবর্তন সমান ডেল্টি, আমি এটা বুঝতেছি, এটা আলাদা করা লাগতেছে না। কিন্তু এই যে কিউ এর মান তো আলাদা, সি এর মান তো আলাদা, এই জন্য নাম আলাদা দেওয়া উচিত। যেহেতু ভি কনস্ট্যান্ট, এটার নাম দিলাম কিউ ভি, নাম দিলাম কিউ ভি, ঠিক আছে? আচ্ছা, কিউ ভি আর নাম দিলাম কিউ ভি। এখন এইটা মানে কি? এইটা মানে তো এই যে এনসিভিডিটি, তার মানে এনসিভিডিটি, এনসিভিডিটি, বুঝছো? এইটুকু খেয়াল করো, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হলো এনসিভিডিটি। দেখো তো, উভয় ক্ষেত্রে সমান পরিমাণ তাপমাত্রা আমি চেঞ্জ করছি, উভয় ক্ষেত্রে আমি সমান পরিমাণ তাপমাত্রা চেঞ্জ করছি, তাহলে উভয় ক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটাও সমান। অভ্যন্তরীণ শক্তি শুধুমাত্র তাপমাত্রার উপর নির্ভর করে, এটা তো জানো। একটা কণা যত বেশি কাঁপাকাঁপি করে তার অভ্যন্তরীণ শক্তি তত বেশি, যত কাঁপাকাঁপি করে তার তাপমাত্রা তত বেশি। কাজেই অভ্যন্তরীণ শক্তি শুধুমাত্র এই কাঁপাকাঁপি বা তাপমাত্রার উপর নির্ভর করে। কাঁপাকাঁপিকেই বলে তাপমাত্রা, কণাগুলো যে কাঁপতেছে এটাই হলো তাপমাত্রা। কাজেই অভ্যন্তরীণ শক্তি শুধুমাত্র তাপমাত্রার উপর নির্ভর করে। উভয় ক্ষেত্রে যেহেতু সমান পরিমাণ তাপমাত্রা পরিবর্তন হয়েছে, এখানেও ডেলটি, এখানেও ডেলটি, তাপমাত্রার পরিবর্তন যেহেতু সমান, কাজেই উভয় ক্ষেত্রেই আমার অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটাও সমান। এখানেও অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন যা হবে, এখানেও অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন তাই হবে।
পার্থক্যটা এখানেই যে এখানে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হচ্ছে, সেই পরিমাণ আমার তাপ প্রয়োজন হচ্ছে, কোনো কাজ হচ্ছে না। কিন্তু এইখানে সেই একই পরিমাণ অভ্যন্তরীণ শক্তিও প্রয়োজন হচ্ছে, আবার এটা প্রসারিত যে হচ্ছে ওটার জন্য এক্সট্রা তাপ দিয়ে কাজও করাইতে হইতেছে। কাজেই এখানে বেশি পরিমাণ তাপ দিতে হবে। অভ্যন্তরীণ শক্তি দুই জায়গাতেই সমান, এবং আল্লাহর ওয়াস্তে শুধুমাত্র যেহেতু অভ্যন্তরীণ শক্তি এই ডেলটি এর উপর নির্ভর করে, কাজেই যে কোনো ক্ষেত্রে, যে কোনো সময়, যে কোনো জায়গায় যদি তাপমাত্রার পরিবর্তন ডেলটি হয় বা ডিটি হয়, তাহলে তুমি সরাসরি বলতে পারো যে তার অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হবে এন সিভি ডিটি। প্রশ্নটা হচ্ছে যে ভাই এখানে তো আমি সিভি ইউজ করতেছি, মানে কনস্ট্যান্ট ভলিউম বা আয়তন পরিবর্তন হচ্ছে না, আয়তন পরিবর্তন হচ্ছে না। আমি যদি বলি যে উভয় ক্ষেত্রেই অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন সমান, কাজে এখানেও এখানেও কাজে যদি আমি এখানে বলি এখানেও অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন এন সিভি ডিটি। হ্যাঁ, এন সিভি ডিটি। কেন সিভি লেখা যায়? লেখা যায়, কারণ এটা সময় আয়তন। আমি বললাম যে উভয় ক্ষেত্রেই অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন সমান, কাজে এখানেও ডিইউ সমান এন সিভি ডিটি, এবং তার পাশাপাশি একটু এক্সট্রা কাজ করতে হবে এই প্রসারণের জন্য, ওই এক্সট্রা একটা কাজ হবে। এই টোটাল শক্তিটাই এই কিউপি আমাদের দিচ্ছে। তুই প্রশ্ন করবা যে ভাইয়া এখানে তো চাপ সমান, এখানে তো সমচাপ, তাহলে আমি কি এখানে সিভি লিখতে পারি? সিভি তো সম আয়তনের বৈশিষ্ট্য। তুমি আমাকে বলতে পারো, এই প্রশ্নটা লজিক্যাল, যে সিভি তো সম আয়তনের বৈশিষ্ট্য, কিন্তু এটা তো সমচাপ, তাহলে আমি কি এখানে এটা লিখতে পারি অভ্যন্তরীণ শক্তি পরিবর্তনের জন্য? লিখতে পারো। কারণ আমরা কি দেখেছিলাম, এই যে আপেক্ষিক তাপ, যেটা আপেক্ষিক তাপ প্রত্যেকটা বস্তুর জন্য ধ্রুবক একটা জিনিস। এটা এমন না যে তুমি যদি অন্য কোনো প্রসেসে তাপ দাও তাহলে এই সিভি এর মান চেঞ্জ হয়ে যাচ্ছে, এমন কোনো কিছু না। সিভি এর মানে কি? সিভি মানে কি? যে আয়তন সমান রেখে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে তাপ দিতে হয় সেটা 1 সিভি, বা সরি সেটা সিভি। তাহলে সিভি এর মান তো নির্দিষ্ট। তুমি একটা অক্সিজেন গ্যাস নিয়ে তার 1 মোল নিয়ে 1 কেলভিন বাড়াতে সবসময় নির্দিষ্ট পরিমাণ তাপে দিতে হবে। কাজে অক্সিজেনের সিভি এর মান তো নির্দিষ্ট। এখন অক্সিজেনকে তুমি সমচাপে প্রসারিত সংকুচিত করতেছো নাকি সম আয়তনে করতেছো, তার উপর তো এই সিভি এর মান কত হবে তা নির্ভর করতেছে না। সিভি এর মান তো নির্দিষ্ট, এক্সপেরিমেন্ট করে সবগুলোর সিভি এর মান বের করা যায়। এখানে মূল পয়েন্টটা কোনটা? এখানে মূল পয়েন্ট হচ্ছে যেহেতু এখানেও তাপমাত্রার পরিবর্তন সমান, এখানেও তাপমাত্রার পরিবর্তন সমান, অবশ্যই অবশ্যই উভয় ক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটাও সমান হবে, কারণ এটা শুধুমাত্র তাপমাত্রার উপর নির্ভর করে, আর কোথাও নির্ভর করে না। একটু মাথার মধ্যে ঢুকাও, হ্যাঁ, একটু মাথার মধ্যে প্রসেস করো, একটু পানি খাই, একটু মাথার মধ্যে প্রসেস করো। আমি জানি একটু ঝামেলা লাগতে পারে, এই জন্য একটু বললাম প্রসেস করো। বুঝতেছো? আমি ধরো এই দুইটা প্রসেসের কোনো প্রসেস ফলো করি নাই, আমি একটা গ্যাস নিছি, তাপ দিছি, তাপমাত্রা বাড়ছে, আমি জানতে চাই এর অভ্যন্তরীণ শক্তি কতটুকু বৃদ্ধি পাইছে। ধরো সেখানেও আমি ডেলটি পরিমাণ বৃদ্ধি করছি বা ডিটি পরিমাণ বৃদ্ধি করছি। ডেলটি হতে পারে অথবা ডিটি হতে পারে, ডেলটিও হতে পারে, ডিটিও হতে পারে। এই পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি করছি বা কমাইছি, যাই হোক পরিবর্তন হয়েছে। তাহলে আমি সরাসরি বলে দিতে পারবো এর তাপমাত্রার ডেলটি এর পরিবর্তনের কারণে বা ডিটি এর পরিবর্তনের কারণে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হবে এন সিভি ডিটি। এখানে সিভি কি? সিভি হচ্ছে যদি আমি ওই গ্যাসটাকে সমচাপে, এমনভাবে যার কোনো কাজ হচ্ছে না, সমচাপে যদি আমি তাপ দিতাম, তাহলে যেই আপেক্ষিক তাপ হতো সেই আপেক্ষিক তাপ। সো যে কোনো ক্ষেত্রে এনি টাইম এই ফর্মুলাটা আমরা এনি টাইম ইউজ করতে পারবো। এনি টাইম, যে কোনো সময় আমরা এটা ইউজ করতে পারবো। ঠিক আছে, যে কোনো সময় এটা ইউজ করা যাবে। ওহো বন্ধু, সরি সরি, হ্যাঁ এই তো, তোমাকে এবারে আমি এখান থেকে নিয়ে আসি। কি হলো? কি হলো কি হলো কি হলো বন্ধু? ওহো সরি, লক, আচ্ছা এই তো। এইবার এটা আমরা এনি টাইম ইউজ করতে পারবো, যে কোনো সময় আমরা এটা ইউজ করতে পারবো। আমরা এটা এনি টাইম ইউজ করতে পারবো যে কোনো প্রসেসে। আবার যদি যদি এটা সমচাপে হইতো, যদি পি কনস্ট্যান্ট হইতো, হইতেই পারে না পি কনস্ট্যান্ট? পি কনস্ট্যান্ট হতেই পারে, এখানে দেখলাম পি কনস্ট্যান্ট। পি কনস্ট্যান্ট হলে কি হবে? পি কনস্ট্যান্ট হলে, পি কনস্ট্যান্ট হলে তখন আমরা এটাকে বলবো সি পি বলবো। সিপি মানে কোনটা? সিপি মানে দেওয়া তাপ ডিভাইড বাই এন ডেল টি,
ডেল টি তো সবার জন্য সমান, কিন্তু কিউ এর মান তো সবার জন্য সমান না। এটাকে আমি বললাম কিউপি, এটাকে আমি বললাম সিপি। তাহলে আমার এখান থেকে যদি ক্ষুদ্র ক্ষুদ্র তাপের জন্য বের করি, ডি কিউ পি ইকুয়ালস টু এন ডি টি। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? দেখো তো, তাহলে এখান থেকে বলা যায় ডি কিউ পি ইকুয়ালস টু এন সি পি ডি টি। এখন তুমি কি দেখেছিলা, তোমার কি মনে পড়ে যে তাপমাত্রা মানে কি, সরি, তাপ প্রদান করা মানে কি? এই প্রদান করা তাপ দুইটা ভাগে ব্যয় করা হয়, তাই না? যদি কোনো জায়গায় তুমি তাপ দাও, ধরো তুমি এখানে ডি কিউ পরিমাণ তাপ দিছো কোনো জায়গায়, তাহলে এটা হবে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন প্লাস কৃতকাজ ডি ডাব্লু। আসো, তাহলে এটাকে কি বলা উচিত? এটাকে কিউপি বলা উচিত, কারণ আমি এখানে কনস্ট্যান্টের হিসাব করতেছি, পি কনস্ট্যান্ট হিসাব করতেছি, তো। আর এখানে তাহলে তাহলে কি হওয়া উচিত? অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন সকল ক্ষেত্রে যদি আমি ডিটি পরিমাণ তাপমাত্রা চেঞ্জ করি, তাহলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন সকল ক্ষেত্রেই এটা হবে, এনসিভিডিটি হবে। সো অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন আমি লিখতে পারি যে ডি কিউ পি ইকুয়ালস টু এন সিভিডিটি প্লাস কৃতকাজ। কৃতকাজ মানে কি? সমচাপ প্রক্রিয়ায় কৃতকাজ কি ছিল? সমচাপ প্রক্রিয়ায় বা যে কোনো প্রক্রিয়ায় পি ডিএলটি, পি ডিভি ছিল। আর সমচাপে তুমি পি ডেলভিও লিখতে পারতাম, মনে পড়ে? মনে পড়ে? এই ছিল, এইটা। তাহলে এটা হলো আমাদের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, এটা হলো কৃতকাজ, আর এটা হচ্ছে আমার সমচাপ প্রক্রিয়ায় প্রদান করা তাপ শক্তি। ঠিক আছে? আচ্ছা, এটুকু বুঝছি? এটুকু বুঝলে আমাকে জানাও যে ভাইয়া আমরা এটুকু বুঝতে পারছি। আচ্ছা, এরপর আসো, আমরা যে সিপি আর সিভি বের করলাম, আমরা যেখানে দুইটা কোয়ান্টিটি বের করছি, একটা কোয়ান্টিটিকে আমি বলতেছি সিপি আর একটা কোয়ান্টিটিকে আমি বলতেছি সিভি। তাহলে দুটা কি জিনিস? একটা হলো সমচাপে মোলার আপেক্ষিক তাপ, একটা হলো সম আয়তনে মোলার আপেক্ষিক তাপ। এদের মধ্যে একটু সম্পর্ক আমরা বুঝতে চাই, এদের মধ্যে মানে রিলেশনটা কিরকম, একজন আরেকজনকে কেমন ভাবে দেখে জিনিসটা। তাহলে দেখো, প্রথমত আমরা মাত্র কি দেখলাম যে যদি তুমি সমচাপ প্রক্রিয়ায় তাপ দাও, সমচাপ প্রক্রিয়া ধরো তুমি ডি কিউপি দিলা, তাহলে এটা দুই খাতে ব্যবহার করা হবে, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন আর কৃতকাজ। অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কি? সবার জন্য। অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন সবার জন্য এন সিভি ডিটি, কারণ এটা শুধুমাত্র ডিটি এর জন্য নির্ভর করে, শুধুমাত্র তাপমাত্রার পরিবর্তনের উপর নির্ভর করে, তাই সবার জন্য এটা লেখা যায় প্লাস পি ডিভি, তাই না? প্লাস পি ডিভি এটা লেখা যায়। এখন তোমাদের মনে পড়ে কি না, মনে তো আসলে পড়ারই কথা, এটা তোমরা পড়েছিলা যে ডিকিউপি, এই স্লাইডে দেখো ডিকিউপি মানে কি? এনসিপিডিটি। ডিকিউপি কি ছিল? এনসিপিডিটি, এটাই মানে ছিল অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন। আর এখানে ডিকিউপি মানে কি? এনসিপিডিটি। তুমি এখানে লিখতে পারো এন সিপি ডিটি ইকুয়ালস টু এন সিভি ডিটি, ঠিক আছে? প্লাস পি ডিভি। একটু খেয়াল করো, আমরা পড়েছিলাম পিভি ইকুয়ালস টু এন আর টি, মনে পড়ে কিছু? পিভি ইকুয়ালস টু এন আর টি পড়েছিলাম, হ্যাঁ পড়েছিলাম। এখন তুমি একটা কাজ করো, উভয় পক্ষে খেয়াল করো, এটা কোন প্রসেস? আমি কি নিয়ে হিসাব করতেছি? আমি কিন্তু সমচাপ নিয়ে হিসাব করতেছি। দেখো কিউপি লেখছি মানে কি? চাপ সমান। দেখো তো কিউপি না এটা, তার মানে কি আমি কোন প্রসেস নিয়ে হিসাব করতেছি? এটা আমি সমচাপ প্রক্রিয়া নিয়ে হিসাব করতেছি, সমচাপ। আচ্ছা, তাহলে এটাও সমচাপ, তাহলে এখানে পিটা কি? কনস্ট্যান্ট। আমি এটার জন্য একটা ইকুয়েশন লিখলাম পিভি ইকুয়ালস টু এনআরটি, সবার জন্য তো লিখতে পারি, কিন্তু এখানে বৈশিষ্ট্য কোনটা? বৈশিষ্ট্য হচ্ছে আমি কথা বলতেছি যেখানে চাপ ধ্রুবক। আচ্ছা, এটা একটা ধ্রুবক রাশি। তুমি একটা কাজ করো তো, টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো, বড় হাতের টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো, তাহলে পিভি আর এখানে ডি বাই ডিটি
এন আর টি। পি তো ধ্রুবক, ধ্রুবককে সামনে নিয়ে আসো, পি, আর থাকবে তোমার ডিভি ডিটি। আচ্ছা, এন আর তো ধ্রুবক, এন আর কে সামনে নিয়ে আসো, তাহলে এন আর এনে থাকলো কি ডিটি বাই ডিটি। টি কে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কত আসে? এটা এটা আসবে 1, এটা আসবে 1। টি কে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো, কত আসবে? 1 আসবে অবশ্যই। তাহলে এটা কত আসতেছে আমাদের এখানে? পি ডিভি বাই ডিটি ইকুয়ালস টু এন আর, আর এখানে 1 হিসাব করো, তাহলে পি ডিভি কত আসতেছে? এন আর ডিটি। বুঝতেছো? পি ডিভি সমান সমান এন আর ডিটি। বা এটা এভাবে কমন সেন্স দিয়েও বোঝা যায় যে যদি আমি আয়তনটা একটু পরিবর্তন করি, চাপ তো পরিবর্তন করতে পারবো না, আয়তনটা একটু পরিবর্তন করি, তাহলে এখানেও তো কোনো কিছু পরিবর্তন হবে। এন আর তো কনস্ট্যান্ট, তাহলে কি পরিবর্তন হবে? টি পরিবর্তন হবে। সো ডিভি এখানে ডিটি, দেখো একই ফরম্যাট, পিভি সমান এন আর টি, পি ডিভি সমান এন আর ডিটি। বুঝছো? আচ্ছা, তাহলে এখন দেখো এটা কেন আনলাম? কারণ সমচাপ প্রক্রিয়ায়, শুধুমাত্র সমচাপ প্রক্রিয়ায় এটা লেখা যায় অনলি অনলি ইন আইসোচরিক। আইসোচরিক মানে হলো সমচাপ, ঠিক আছে? অনলি ইন আইসোচরিক। ওহো, আইসোচরিক না মনে হয়, আইসোবারিক। সরি সরি সরি, আইসোচরিক না, আইসোচরিক তো হলো সম আয়তন, তাই না? যারা ইংলিশ মিডিয়ামে আছে তারা গালি দিও না, অনলি ইন আইসোবারিক। আইসোবারিক এটার বাংলা হচ্ছে সমচাপ। শুধুমাত্র সমচাপের ক্ষেত্রে লেখা যায় পি ডিভি ইকুয়ালস টু এনআরডিটি। এটা তো সমচাপ, তাহলে এখানে আমি লিখতে পারবো পি ডিভি সমান এনআরডিটি। স্যার এটার জায়গায় কি লেখা যায়? এনআরডিটি। আচ্ছা, তাহলে এন সিপি ডিটি ইকুয়ালস টু এন সিভি ডিটি প্লাস এন আর ডিটি। এখন এখান থেকে কোন কোন জিনিস কাটা যায় দেখো তো। সব জায়গা থেকে এই যে এন 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 কাটা যায়, সবার জায়গায় এন আছে, তাহলে এন দিয়ে ভাগ করে দাও সবাইকে, কাটি চলে যায়। এই যে ডিটি ডিটি ডিটি, এটা আসলে কাটা বলা ঠিক না, যেহেতু ডিফারেন্সিয়েশন, এটাকে তোমার বাদ দিয়ে দেওয়া যায়, ডিফারেন্সিয়েশন প্রসেসে বাদ দিয়ে দেওয়া যায়। সব জায়গায় তুমি ইন্টিগ্রেশন করে দিলে তাহলে বাদ চলে যাবে। আচ্ছা, তাহলে এখানে কি থাকলো? এখানে থাকলো সিপি ইকুয়ালস টু সিভি প্লাস আর, বা সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু আর। সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু আর, ঠিক আছে? সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু আর। সাউন্ড নাই, সাউন্ড নাই। রাতিম ভাই, রাতিম ভাই, সাউন্ড নাকি নাই? আছে? চেক করি একটু আমি ফোন থেকে। টানে কেন লাইভ ভিডিও? হ্যালো 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 হ্যালো, সাউন্ড তো আছে। আরে সাউন্ড আছে না? আরে আমি তো ভয় পেয়ে গেছিলাম তোমাদের কমেন্ট দেখা। দূর মিয়া, তোমরা একটা কাম করলা, আমি ভয় পেয়েছি, সাউন্ড নাই, সাউন্ড নাই। আচ্ছা ঠিক আছে, সাউন্ড যদি থাকে তাহলে আল্লাহ রে। আচ্ছা ঠিক আছে, চলো আমরা পড়াশোনায় ফেরত আসি। সাউন্ড তো আছে, সাউন্ড তো আছে ভাইয়া।
সাউন্ড তো আছে, চলো 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 চলো, অনেক হয়েছে। তার মানে সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু আর। সো এখান থেকে তুমি কি বুঝতে পারতেছো, এখান থেকে তুমি বুঝতে পারতেছো যে ভাই সিপি সিভি এর চেয়ে বড়, তাই না? এটা বোঝা যাচ্ছে না যে সিপি এর মান আসলে সিভি এর চেয়ে বড়? সিপি এর মান, এই যে সিপি এর মানটা সিভি এর চেয়ে বড়, এটা তো বোঝা যাচ্ছে। হুম, আচ্ছা, এখন এটা একটা ধ্রুবক, এটা একটা ধ্রুবক। এই ধ্রুবক কি বোঝাচ্ছে? যে সমচাপে মোলার আপেক্ষিক তাপ। এটা কি বোঝাচ্ছে? সম আয়তনে মোলার আপেক্ষিক তাপ। আমরা এই দুটার একটা অনুপাত বের করতে পারি, সিপি আর সিভি এর অনুপাত বের করতে পারি। দুইটাই যেহেতু ধ্রুবক, এদের অনুপাতটাও তো ধ্রুবক হবে। এই ধ্রুবককে বলা হয় গামা। এই ধ্রুবককে কি বলা হয়? এই ধ্রুবককে বলা হয় গামা। এটা একটা নতুন একটা রাশি, গামা। তোমার কাছে আমার প্রশ্ন, যে যদি সিপি এর মান বড় হয়, সিভি এর মান যদি ছোট হয়, তাহলে সিপি এর মান বড়, সিভি এর মান ছোট, তাহলে গামার মান কি একের চেয়ে বড় হবে নাকি ছোট হবে? তোমার উত্তর হবে অবশ্যই একের চেয়ে এটা বড় হবে। গামা এর মানটা অবশ্যই একের চেয়ে বড় হবে, কারণ সিপি এর মানটা বড় আর সিভি এর মানটা ছোট। অবশ্যই গামার মানটা একের চেয়ে বড় হবে। তো এই গামার যেহেতু গামা একটা ধ্রুবক, সো গামার মান কি কি জিনিসের উপর নির্ভর করে? গামার মান আমি তোমাকে লিখে দিচ্ছি। গামার মান কয় রকমের হয়? গামার মান কয়েক রকমের হয়। প্রথমত, গামা ইকুয়ালস টু হতে পারে তোমার 1.67। কখন? যখন যেই গ্যাসটার গামা বের করব, এই গ্যাসটা এক পারমাণবিক হয়। এই গ্যাসটার মধ্যে এক পারমাণবিক থাকে, এক পরমাণু। ঠিক আছে? গামার মান, গামার মান 1.4 হবে। 1.4 এটা ধ্রুবক, কিন্তু আমি তোকে বলে দিচ্ছি 1.4 কখন হয়? যখন এটা দ্বিপরমাণু বিশিষ্ট হয়। দ্বিপরমাণু। আমি কয়েকটা উদাহরণ দিব, দেখো। উদাহরণ আমি দিচ্ছি। তোমরা স্বাধীনতার মাত্রা পড়ছো না? সেম জিনিস। এক পরমাণু মানে কি? এক পরমাণু মানে বিন্দু আকৃতি। বিন্দু আকৃতি মানে একটা জাস্ট পরমাণু থাকে, যেমন তোমার হিলিয়াম, তারপর তোমার এই যে নিয়ন, এই জিনিসগুলো। হ্যাঁ, তারপরে দ্বিপরমাণু মানে কোনটা? এটা ছিল এক। দ্বিপরমাণু মানে কোনটা? মানে যেটা সরল রৈখিক। সরল রৈখিক মানে দুইটা পরমাণু থাকলে তো সরলরৈখিক হয়। হ্যাঁ, অনেক সময় দুয়ের বেশি থাকলেও সরলরৈখিক হয়। যেমন কার্বন ডাইঅক্সাইড, CO2, এ পাশে একটা ও, এ পাশে একটা ও, একটা কার্বন দুইটা অক্সিজেন, এটাও সরলরৈখিক। এদের আকৃতিটা দেখতে দুই দ্বিপরমাণুর মতো। সো দ্বিপরমাণু অথবা সরলরৈখিক, সরলরেখা বলা যায়, সরলরৈখিক। তাহলে এটার উদাহরণ কেমনে হবে সরলরৈখিক? যেমন হতে পারে তোমার CO2, তারপরে CO2, তারপরে তোমার এই যে নাইট্রোজেন, তারপরে তোমার অক্সিজেন, অক্সিজেন, তারপর তোমার হাইড্রোজেন, এগুলো। আচ্ছা, এরপর যদি এমন হয় যে সরলরৈখিক না, এক পরমাণুও না, দ্বিপরমাণুও না, সরলরৈখিকও না, বহু পরমাণু, তখন গামার মান হয় কত হয় বলো তো? তখন গামার মান হয় 1.33। 1.33 কখন? যখন এটা বহু পরমাণু হয়। বহু পরমাণু। স্বাধীনতার মাত্রার মতো এখানেও সেম CO2, যেটা এটা হলো ব্যতিক্রম, এটা হলো এক্সেপশন। এক্সেপশন, বুঝছো? এটা হলো এক্সেপশন। ঠিক আছে? সো এই মানগুলো একটু মাথায় রাখবা। কোনটা কোনটা মাথায় রাখবা? এই যে কখন কি হয়, কোন পরমাণুর ক্ষেত্রে কোনটা মান কি হয়। গামার জন্য 1.67, যখন এক পরমাণু, দ্বি হলে 1.1, 1.4, আর যখন বহু পরমাণু হয় তখন 1.33। এক্সেপশন কোনটা? এই যে CO2 এবং যেসব কোল বহু পরমাণুর আকৃতিটা সরলরৈখিক, সেগুলো হলো ব্যতিক্রম। ব্যতিক্রম তো থাকবেই, যেহেতু কেমিস্ট্রির জিনিস। এই যে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, এসব থাকলে তো ব্যতিক্রম তোমার থাকবেই। তো ব্যতিক্রম এই জন্যই আছে এখানে। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, কই গেল? ঠিকই তো আছে। ও, ওকে 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 ওকে। তো এটা হলো আমাদের সিপি ও সিবির মধ্যে সম্পর্ক। এটা টপিকটার নাম কি? টপিকটার নাম হলো সিপি আর সিভি এর মধ্যে সম্পর্ক। এই টপিকের নাম হচ্ছে সিপি সিভির মধ্যে সম্পর্ক। হ্যাঁ, এটা না, এটা না, সিপি আর সিভির মধ্যে সম্পর্ক। টপিকটা ভুল, টপিকটা নাই। এটা যে এই স্লাইডে পড়ানোর কথা ছিল আমার, এই স্লাইডে পড়ানোর কথা ছিল, তো এটা একটু গালতি সে মিস্টেক হো গিয়া, তারা নেই। এখন দেখো একটা ম্যাথ আমরা করি তাহলে। ম্যাথটা এরকম যে নাইট্রোজেন গ্যাসের সিপি ও সিভি হিসাব করো। নাইট্রোজেন গ্যাস, এই গ্যাসে তুমি সিপি হিসাব করবা আর সিভি হিসাব করবা। তো নাইট্রোজেন গ্যাস মানে কি? হ্যাঁ, নাইট্রোজেন গ্যাস
এক পরমাণু, দুই পরমাণু নাকি বহু পরমাণু? এটা দুই পরমাণু, তার মানে এটার গামার মান কত? দুই পরমাণু গামার মান কত হয়? 1.4। 1.4। এখন গামা সম্পর্কে আমরা কি জানি? গামা ইকুয়ালস টু সিপি ডিভাইড বাই সিভি। আবার আমরা আর কি জানি? আমরা জানি সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু আর। দেখলাম না তাই? সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু আর। আবার সিপি সিভি সিপি সিভি এদের অনুপাত হচ্ছে গামা, এটা আমরা দেখলাম। আচ্ছা, এখন আর এর মান তো আমরা জানি। আর এর মান কত ভাইয়া? 8.314। হ্যাঁ, একক লিখছি না, একক বাদ থাকে আপাতত। আর এটা সমান কত? 1.4। এখন তো একটু হিসাব করি আমরা তাহলে। তাহলে সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু 8.314। এটা হলো ইকুয়েশন নাম্বার 1। এরপরে ইকুয়েশন নাম্বার 2 কোনটা? এখান থেকে বের করো। তাহলে সিপি সমান সমান যদি আমি গুণ করে দেই তাহলে ইকুয়ালস টু 1.4 সিভি। তাহলে হিসাব করো, সিপি এটাকে এই পাশে নিয়ে আসো, তাহলে মাইনাস 1.4 সিভি ইকুয়ালস টু 0। এটা 2 নাম্বার ইকুয়েশন। দেখো দুইটা আননোন, একটা সিপি সিভি, দুইটা ইকুয়েশন, সিপি মাইনাস সিভি এটা, সিপি মাইনাস 1.4 সিভি এইটা। তোমরা এই দুইটা ইকুয়েশন সলভ করবা। এই দুটো ইকুয়েশন সলভ করলে তোমার ইজিলি সিপি আর সিভি এর ভ্যালুটা বের হয়ে যাবে। তুমি যদি ইকুয়েশন দিয়ে করতে না চাও, এটা ক্যালকুলেটরে করা যায়। ক্যালকুলেটরে ইকুয়েশন সলভ করতে পারো না, দুইটা আননোনের ইকুয়েশন সলভ করবা, তাহলে এখান থেকে কিন্তু ভ্যালু বের হয়ে যাচ্ছে সিপি সিভির। তুমি যদি ক্যালকুলেটর ইউজ করতে না চাও, তোমার কাছে আরেকটা উপায় আছে। তুমি দেখো এখান থেকে আমি কি পাচ্ছি, এখান থেকে এটা হলো সেকেন্ড মেথড। একই জিনিস, এটা ক্যালকুলেটর ছাড়া। ক্যালকুলেটর ছাড়া না, এখানে ক্যালকুলেটর লাগবে, বাট এখানে ক্যালকুলেটর দিয়ে ইকুয়েশন সলভ করে এখানে তোমার ক্যালকুলেটর দিয়ে নরমাল হিসাব করতে হবে। তো দেখো এটা কত আসবে, এটা সিপি সমান কত আসতেছে? 1.4 সিভি। এন্ড এটা তুমি বসায় দাও। এটা তুমি কোথায় বসাবা? এটা এখানে বসাবা। তাহলে 1.4 সিভি মাইনাস সিভি ইকুয়ালস টু আর বা 8.314। তাহলে সিভিটা কমন নাও ভাইয়া, তাহলে 1.4 মাইনাস 1 ইকুয়ালস টু 8.314, বা সিভি কত আসতেছে? 8.314 ডিভাইড বাই 1.4 মাইনাস 1 মানে 0.4। এখান থেকে তুমি হিসাব করো, তাহলে তোমার একটা সিভিয়ার ভ্যালু আসবে। তাহলে কি আসবে? একটা সিভিয়ার ভ্যালু আসবে। একটু যদি হিসাব করি কত আসে এটা, চলো আমরা সবাইকে হিসাব করি। এটা এটা হিসাব করলে কত আসবে? এটা হিসাব করলে আসবে 8.314 ডিভাইড বাই 0.4, তাহলে 20.785। আচ্ছা, তাহলে সিপি কত আসে? সিপি মানে কোনটা? 1.4 সিভি। 1.4 গুণন সিভি কত? 20.785। হিসাব করো, তাহলে 1.4 ইন্টু 20.785, এটা আসতেছে আমাদের 29.099। এখন এই যে সিপি আর সিভির একক কি হবে? দেখো তো, ইজিলি বের করতে পারবা। সিপি আর সিভির একক কি হবে? এখানে ফেরত আসি, দেখো ইউনিট। সিপি আর সিভির একক কি হবে? সিপির ফর্মুলা কোনটা? যে কোনো একটা সি নাও, তার ফর্মুলা কোনটা? তাপমাত্রা, সরি তাপ, মোল সংখ্যা, তাপমাত্রা। এটা কি? জুল ভাগ মোল ভাগ কেলভিন। এটা কেলভিন বা সেলসিয়াস যাই বলো না কেন। তাহলে হিসাবটা কত আসে? জুল পার মোল পার কেলভিন, জুল পার মোল পার কেলভিন বা পার ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক তাপ যখন পড়েছিলাম তখন কি ছিল? তখন ছিল জুল পার কেজি পার কেলভিন। কেজির জায়গায় এখানে আমরা মোল দিয়ে হিসাব করছি। এটাই হলো পার্থক্য, আর কিছুই পার্থক্য না। ঠিক আছে, তো একগুলা লেখো। জুল পার মোল পার কেলভিন, জুল পার মোল পার কেলভিন। এটা হলো জুল পার মোল। যখন একক লিখি তখন এক এল এর পর ই না দিলেও হয়, এমওএল লিখলেই হয়, পার কেলভিন। বুঝছো? আচ্ছা, আশা করি বুঝতে পারছো। তাহলে দেখো কিছু আমরা কাজ অঙ্ক করি, অঙ্কটা আজকে আমরা শেষ করব। কিছু অঙ্ক করি তাহলে। অঙ্ক এটা কি?
CO2 গ্যাসের সিপি ও সিভি কত হবে? CO2 মানে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের সিপি ও সিভি কত হবে? পারবা না? CO2 এটা কি বহু পরমাণু, বহু পরমাণু, তাহলে এটার গামা কত হবে? বহু পরমাণুর কত হয় গামা? বহু পরমাণুর 1.33, তাই না? 1.33। ভুল কেন ভুল? কারণ এটা তো বহু পরমাণু বুঝতে পারছি, কিন্তু এটা সরল রৈখিক না। CO2 মানে কি? সি এই পাশে ও, এই পাশে ও, সরল রৈখিক। সরল রৈখিকের গামা কত হবে? সরল রৈখিকগুলো দ্বি পরমাণুর মতো আচরণ করে, তাহলে এটার গামা কত হবে? 1.4। 1.4। সিমিলার প্রসেস, তাহলে সিপি বাই সিভি ইকুয়ালস টু 1.4 মানে গামা, আর সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু আর মানে 8.314। এই দুটা সলভ করবা, সলভ করে সিপি আর সিভির ভ্যালু বের করবা। ঠিক আছে, এই দুটো সলভ করে সিপি আর সিভির ভ্যালু বের করবা। আচ্ছা, এই ফোকাস, তুমি নড়ো কেন? ফোকাস, তুমি কেন নড়ে যাও? আচ্ছা, এরপর দেখো, একটি বন্ধ পাত্রে একটি দ্বি পরমাণুক আদর্শ গ্যাসের দুই মোলকে, একটি দ্বি পরমাণুক, দুইটা পরমাণু আছে দ্বি পরমাণুক। আচ্ছা, তাহলে গামার মান কত? গামার মান যদি দ্বি পরমাণুক হয় তাহলে গামার মান হচ্ছে 1.4। আদর্শ গ্যাসের দুই মোলকে মানে এন হলো আমাদের দুই মোলকে 27 ডিগ্রি সেলসিয়াস থেকে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করা হলো। তাহলে কত কেলভিন বাড়ছে? 5 ডিগ্রি সেলসিয়াস মানে 5 কেলভিন বৃদ্ধি পাইছে। এটা আমাদের ডেল টি। ঠিক আছে, এটা আমাদের ডেল টি। গ্যাসের অভ্যন্তরীণ শক্তি কত বৃদ্ধি পাবে? ওকে, অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি কত পাবে চাইছে। স্থির চাপে একই পরিমাণ গ্যাসের উষ্ণতা একই পরিমাণ বৃদ্ধি করতে হয়, তবে গ্যাস কত কার্য করবে? এখন অভ্যন্তরীণ শক্তি মানে কি? অভ্যন্তরীণ শক্তি ইউ সমান কত ছিল আমাদের? ইউ ইকুয়ালস টু এন সিভি ডেল টি বা এন সিভি ডিটি। সবার জন্যই এটা হইতো, সবার জন্যই এটা সত্য, সবার জন্য এটা সত্য, যে কোনো প্রসেসে, যে কোনো প্রসেসে অভ্যন্তরীণ শক্তি বা এটাকে বলা উচিত ডেল ইউ সমান এন সিভি ডেল টি। সিপি সিভির ভ্যালু জানি না, সিপি আর সিভির ভ্যালু বের করে ফেলতে হবে আগে। সিপি আর সিভির ভ্যালু বের করে ফেলতে হবে। দেখো গামার মান তুমি জানো, গামার মান কত? 1.4। গামা মান 1.4, তাহলে সিপি বাই সিভি ইকুয়ালস টু 1.4, আর সিপি মাইনাস সিভি তুমি জানো, মাইনাস সিভি ইকুয়ালস টু আর বা 8.314। এখান থেকে সিপি আর সিভি ভ্যালু বের করতে হবে। তো দেখো এটা তো 1 নম্বর ইকুয়েশন, আমি ক্যালকুলেটর দিয়ে করবো ফার্স্ট। তারপরে সিপি গুণ করে দাও, মাইনাস নিয়ে আসো, তাহলে 1.4 সিভি ইকুয়ালস টু 0। এই দুইটা ইকুয়েশন সলভ করলে সিপির ভ্যালু একটা আসবে, সিভির একটা ভ্যালু আসবে। হাতে কলমে আলাদা আলাদা করতে পারো, একবারেও করতে পারো, আমি একবারে করি। ওকে, তাহলে প্রথমে সিপি মাইনাস সিভি 8.314, তারপরে সিপি মাইনাস 1.4 সিভি 0। তাহলে এটা আসতেছে সিপি এর ভ্যালু 29.099, যেটা আমরা আগেই বের করছিলাম আগের ম্যাথে। সেম জিনিস, যেহেতু ধ্রুবক রাশি কাজে এখানেও সিপি এর মান সেম আসতেছে, জুল পার মোল পার কেলভিন। এবং নিচেরটা আসবে কত? 20 পয়েন্ট সামথিং আসবে। এই তো সাবাস, একই জিনিস আসছে, 785 জুল পার মোল পার কেলভিন। তাহলে সিপি এর ভ্যালু জানি, সিভি এর ভ্যালু জানি। তাহলে অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন কত? মোল সংখ্যা হলো 2, সিভি এর ভ্যালু কত? 20.785, আর ডেলটি কত? 5 কেলভিন। তাহলে হিসাব করো, তাহলে আমার হিসাবটা চলে আসবে। তাহলে হিসাব কত আসতেছে? 2 ইন্টু 20.785 ইন্টু 5 হিসাব করলে কত আসে প্রিয় বন্ধুগণ? একটু বলে দাও তো। 207.85। এটা কি হবে? জুল, যেহেতু এটা শক্তি যাচ্ছে, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। এরপর বলছে স্থির চাপে একই পরিমাণ গ্যাসের উষ্ণতা যদি একই পরিমাণ বৃদ্ধি করা হয়, তবে গ্যাসের কত কার্য করবে? দেখো উষ্ণতা একই পরিমাণ বৃদ্ধি পাইছে, তাহলে এইটা সেম, এটা সেম,
অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন সেম। উষ্ণতা যদি একই পরিমাণ বৃদ্ধি পায়, তাপমাত্রার পরিবর্তন যদি একই সমান হয়, তাহলে অবশ্যই অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটাও সেম, তাই না? তাহলে এখানে যে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, পরের কেসেও একই অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, শুধু আমাকে কাজ বের করতে হবে, কাজ বের করতে হবে। এখন স্থির চাপে, স্থির চাপে তাহলে ডেল কিউ পি ইকুয়ালস টু অবশ্যই ডেল ইউ প্লাস ডেল ডাব্লু। ডেল দিয়ে লিখলাম যেহেতু সব জায়গায় ডেল দিয়ে চাইছে সবকিছু, ডি দিয়েও লিখতে পারো একই জিনিস। তাহলে কতটুকু তাপ দেওয়া লাগছে, এটার মান কত হবে, কিউ এর মান কত হবে, তোমরা মাত্রই পড়ছো না কিউ এর মান, তোমরা মাত্রই পড়ছো না কিউ এর মান, কিউ এর মান কি পড়ছো, এন সিপি ডিটি, মনে পড়ে? কিউপি এর মান হচ্ছে এন সিপি ডিটি, যদি কিউ ভি হইতো অথবা ইউ হইতো তাহলে হয়তো এন সিভি ডিটি ইকুয়ালস টু অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, এই সেম এখানে যা আছে ওইটাই, আমি ফর্মুলাটা লিখি, এন সিভি ডিটি অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, অথবা যদি সম আয়তন হইতো সেই সম আয়তনে প্রদান করা তাপ, যেই তাপটা সম্পূর্ণটাই অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হয়ে যায়। ওকে, প্লাস কৃতকাজ, কৃতকাজটা আমি জানি না, বের করব। এখন এখানে আমি সবকিছু জানি, দেখো মোল সংখ্যা হলো 5, সিপি এর ভ্যালু হলো 29.099, তাপ শক্তির পরিবর্তন, তাপমাত্রার পরিবর্তন হচ্ছে 5 কেলভিন। এপাশে আসো, এপাশে একই জিনিস হিসাব করো, তাহলে 207.85 হবে, আর এখানে কৃতকাজ অজানা ডিডাব্লিউ, তাহলে ডিডাব্লিউ হিসাব করবা, এখান থেকে ডিডাব্লিউ হিসাব করবা, ডিডাব্লিউ কত আসে। ওকে 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 ওকে, সো এটা মাইনাস 5 গুণন 29.0995, আমি ভুল করলাম নাকি? এন এর ভ্যালু তো 2, এন এর ভ্যালু তো 2, 2, আচ্ছা এটা আসবে 83.14 জুল, এটা কত আসবে 83.14 জুল। আচ্ছা এরপর দেখো, এটা এই অঙ্কটা দেখো, স্থির চাপে 6 গ্রাম নাইট্রোজেনের উষ্ণতা 15 ডিগ্রি সেলসিয়াস থেকে 15 ডিগ্রি সেলসিয়াস থেকে 115 ডিগ্রি সেলসিয়াস করা হলো, 15 থেকে 115 ডিগ্রি সেলসিয়াস করা হলো, তাহলে ডেলটি কত, ডেলটি হলো 100 ডিগ্রি সেলসিয়াস বা 100 কেলভিন, একই জিনিস, পরিবর্তন সেম। 6 গ্রাম নাইট্রোজেন, তোমার কাছে আমার প্রশ্ন, 6 গ্রাম নাইট্রোজেনে কয় মোল, 6 গ্রাম নাইট্রোজেনে কয় মোল? দেখো নাইট্রোজেন গ্যাস কেমন হয়, N2, N2 এর ভর কত, 28 গ্রাম, এখানে আছে 6 গ্রাম, 1 মোলে 28 গ্রাম, এটা কত 1 মোল, 1 মোলে 28 গ্রাম, তাহলে 6 গ্রামে কত মোল হবে, হিসাব করো, এন এর ভ্যালু কত হবে, 6 গ্রাম আছে, 28 গ্রাম হলে 1 মোল হইতো, হিসাব করো, তাহলে তুমি মোল সংখ্যাটা এখানে পাবা, মোল সংখ্যাটা এখানে পাবা। তাহলে মোল সংখ্যা জানি এবং তাপমাত্রার পরিবর্তন জানি, আর কি কি জানি, 6/28, এটা আসবে কত, এটা আসবে 0.214 এত মোল। আচ্ছা এখানে স্থির চাপে বলা আছে, হ্যাঁ স্থির চাপে প্রদত্ত তাপ, অভ্যন্তরীণ শক্তির বৃদ্ধি এবং গ্যাস কর্তৃক সম্পাদিত বাহ্যিক কার্য নির্ণয় করো। অনুরূপ প্রক্রিয়ায় স্থির আয়তনে সম্পন্ন করলে প্রদত্ত তাপ কত হবে, প্রদত্ত তাপ কত হবে, তোমাকে সিপির ভ্যালু দেওয়া, সিভি এর ভ্যালু দেওয়া আছে এবং সিপি এর ভ্যালু দেওয়া আছে, কিন্তু ক্যালোরি পার গ্রামে দেওয়া আছে, দেখো তো ক্যালোরি পার গ্রামে দেওয়া আছে, এটা হবে এক একটা এরকম, ক্যালোরি পার গ্রাম, ক্যালোরি পার গ্রাম, তাহলে ক্যালোরি পার গ্রাম হলে তুমি হিসাবটা কেমনে করবা, ক্যালোরি পার গ্রাম, দেখো ক্যালোরি পার গ্রাম থেকে তুমি নিতে চাও কিসে, জুল পার কেজি নাকি জুল পার মোল, জুল পার মোলে নিতে চাও। এখন দেখো আমি যদি হিসাব করি, সিপি এর সিভি হিসাব করি, তুমি কিন্তু এটা না চাইলেও করতে পারো, তুমি এটা বাদ দিয়ে তুমি নিজে থেকে সিপি এর সিভি ভ্যালু বের করতে পারো, কিন্তু যেহেতু দেওয়া আছে আমি এটাকেই কনভার্ট করে নিয়ে যাব, এখানে আছে ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস, আমার লাগবে জুল পার মোল পার সেলসিয়াস বা জুল পার মোল পার কেলভিন। এখন সিভি এর ভ্যালু কত, 0.177, একক কি দেওয়া আছে, ক্যালোরি পার গ্রাম পার, ক্যালোরি ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস বা পার কেলভিন, একই জিনিস,
প্রতি কেলভিনে বা প্রতি ডিগ্রি সেলসিয়াসে। আচ্ছা, এখন 1 ক্যালোরিতে কত জুল? 1 ক্যালোরিতে 4.2 জুল। তাহলে 0.177 এত ক্যালোরি 1 গ্রামের জন্য 1 কেলভিনে দরকার হয়। তাহলে এত ক্যালোরি না, তাহলে এত জুল, 1 গ্রামের জন্য 1 কেলভিনে দরকার হয়। 1 গ্রামের জন্য 1 কেলভিনে দরকার হয়। আচ্ছা, এখন ভাইয়া এটা তো দরকার হয় 1 গ্রাম গ্যাসের জন্য, আমার দরকার 1 মোল গ্যাসের জন্য। এটা হলো 1 গ্রাম গ্যাসের জন্য এতটুকু শক্তি দরকার হয়, আমার দরকার 1 মোলের জন্য কতটুকু শক্তি দিতে হবে। তাহলে 1 গ্রামের জন্য দেওয়া আছে, আমার 1 মোলের জন্য লাগবে। 1 মোল মানে কি? নাইট্রোজেনের 1 মোল মানে 28 গ্রাম। নাইট্রোজেনের 1 মোল মানে হচ্ছে 28 গ্রাম। কাজেই এইটা গুণন 4.2 এতটুকু জুল 1 গ্রামের জন্য দিতে হয়। তাহলে 1 মোলের জন্য কত দিতে হবে? 1 মোল মানে হচ্ছে 28 গ্রামের সমান। 1 গ্রামের এত, তাহলে 28 গ্রামের হলো এত। 1 গ্রামের জন্য এতটুকু শক্তি দিতে হয় 1 কেলভিন বৃদ্ধি করতে। তাহলে 1 মোলের জন্য বা 28 গ্রামের তাপমাত্রা বাড়াতে আরো বেশি তাপ দিতে হবে না? এটা গুণ করে দিলাম। তাহলে এত জুল পার মোল পার কেলভিন কিন্তু চলে আসলো। এবার হিসাব করা তাহলেই হয়ে যাবে। 0.177 ইন্টু 4.2 ইন্টু 28। এই দেখো আগের মতোই আসছে 20.8152। একদম সেম না, কারণ এখানে 4.2 ধরছি, এটা আসলে 4.2 না, এটা আসলে 4.168 বা 4.2 ধরছি, নাকি 4.186, যাই হোক 4.2 ধরে করছি, তাই একটু একটু অন্যরকম আসবে। এত জুল পার মোল পার কেলভিন। সেম প্রসেস সিপি বের করো। কেমনে বের করবা? দেওয়া আছে 0.248, এটাকে 4.2 দিয়ে গুণ করবা এবং আণবিক ভর দিয়ে গুণ করবা। এত জুল পার মোল পার কেলভিন। তাহলে এটা কত আসে? ডিং ডা ডিং ডা ডিং ডা ডা ডিং ডা ডিং ডা ডিং 0.248। এই দেখো এটা আসবে 29.1648 জুল পার মোল পার কেলভিন। চলে আসছে, দেখো সিপি এর ভ্যালু চলে আসছে, সিভি এর ভ্যালু চলে আসছে। এখন সমচাপ প্রক্রিয়ায় বা স্থির চাপ প্রক্রিয়ায় তোমাকে কাজ, অভ্যন্তরীণ শক্তি সব বের করতে বলছে। তার মানে ডি কিউ পি ইকুয়ালস টু ডি ইউ প্লাস ডি ডাব্লিউ। বন্ধুগণ দেখো এইখানে ডিপি এটা মানে কি, এটা মানে কি, এডি মানে কি, এডি কি, এডি কেমনে করবা? তোমাকে যদি এটা বের করতে বলে তাহলে তুমি কেমনে করবা? দেখো আলাদা আলাদা করি। প্রথমে তাপ বের করব, ডি কিউপি বের করব। এটা কেমনে বের করব? এনসিপি ডিটি, তাই না? এনসিপি ডিটি, বা তুমি বলতে পারো এনসিভি ডেলটি, এনসিপি ডেলটি। এন যদি তুমি লেখো এইভাবে, যে না এইভাবে লিখবো না, আমি এইভাবে না লিখে তুমি লিখতে চাও যে বড় পরিবর্তন কিউ, সমস্যা নেই, এন সিপি ডেলটি। তাহলে এখানে পি দিবা। বের করতে পারবে এটা, ইজিলি বের করতে পারবে এটা। আচ্ছা, যদি তুমি অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন বের করতে চাও, ইজিলি বের করতে পারবা, এন সিভি ডেলটি। এটাও তুমি ইজিলি বের করে ফেলতে পারবা। বাকি থাকলো কোনটা? বাকি থাকলো কৃতকাজ। কৃতকাজ কেন বের করবো? এই যে এইভাবে প্রথম সূত্র, তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তো তুমি কিউ জানো, ইউ জানো, কিউ জানো, ইউ জানো, তুমি ইজিলি এখান থেকে ডাব্লিউ বের করতে পারবা। ঠিক আছে, ডাব্লিউ বের করতে পারবা, সেটাও তুমি বের করতে পারবা, ট্রাই করবা এটা। ঠিক আছে, আর কত সময় ক্লাস হবে? এই তো শেষ হয়ে যাবে। আর কি অঙ্ক আছে? না, আর অঙ্ক নেই, শেষ। এর পরের দিন তাহলে আমরা বিভিন্ন প্রক্রিয়ায় কৃত কাজ, বিভিন্ন প্রক্রিয়ায় কৃত কাজের ফর্মুলাটা আমরা দেখব এবং বিভিন্ন প্রক্রিয়া সম্পর্কে একটু আলোচনা করব। ঠিক আছে, তো ভালো থাকো, সুস্থ থাকো।